স্বাগত বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছে আমি জাহিদ হোসেন। সবশেষ খবর নিয়ে থাকবো আমি সুমনা সিমি। শুরুতেই শিরোনাম। করোনায় আরও ৪৬ মৃত্যু, শনাক্ত ২২৬৫। পরিস্থিতি অবনতির শঙ্কা ওবায়দুল কাদের। বসিলায় ৪,০০০ ফ্ল্যাটে অবৈধ গ্যাস সংযোগ, একে অন্যকে দুষছে সোসাইটি ও তিতাস। লঘুচাপের বিরামহীন বর্ষণে জলাবদ্ধ রাজধানী সহ নানা জেলা, আরও ২ দিন থাকবে বৃষ্টি। গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। ৯১টি ল্যাবে ১১,৩৫৬ নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত ২,২৬৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এসব কথা। এতে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২,৯২,৬২৫ জন। মোট প্রাণহানি ৩,৯০৭ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৯.৯৫%। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.৩৪%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে আরও ২,৯৫২ জন। এ নিয়ে মোট সুস্থ ১,৭৫,৫৬৭ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬০%। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সারা দেশে কোভিড হাসপাতালে ১৫,২৫৫ শয্যার মধ্যে এখন ১১,০০০ ফাঁকা। ৫৪৫টি আইসিইউ বেডের মধ্যে খালি আছে ২১৩টি। করোনা সংক্রমণে পাকিস্তানকে ছাড়িয়ে গেল বাংলাদেশ। এতে বিশ্ব পরিসংখ্যানে এক ধাপ এগিয়ে অবস্থান ১৫তে। এছাড়া নতুন রোগী শনাক্তের তালিকায় ৬ নম্বরে, আর আক্রান্তের তালিকায় আছে ৯ নম্বরে। বাংলাদেশে এখন করোনা আক্রান্তের সংখ্যা ১,১৩,১৫১ জন। মৃত্যু আর আক্রান্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মারা গেছেন ১,৭৯,০০০-এর বেশি, শনাক্ত ৫৭,৯৮,০০০। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে যথাক্রমে ব্রাজিল ও ভারত। এদিকে রূপ পরিবর্তন করে করোনা পৃথিবীতে স্থায়ী হতে পারে বলে দাবি করেছে সায়েন্টিফিক অ্যাডভাইজারি গ্রুপ ফর ইমার্জেন্সি সেইজ। করোনা প্রতিরোধে নিয়মিত বিরতিতে ভ্যাকসিন নিতে হবে বলে মনে করছেন বিজ্ঞানী স্যার মার্ক ওয়ালপোর্ট। এর আগে করোনা ২ বছর স্থায়ী হতে পারে বলে ধারণা দিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যে কোনো সময় দেশে করোনা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধির প্রতি যেভাবে অবহেলা করা হচ্ছে তাতে বিপর্যয়ের ঝুঁকি ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেন তিনি। সকালে সড়ক ও জনপথ ভবনে ভিডিও কনফারেন্সে রাজশাহী জোনের উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনার সময় এসব কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের নির্দেশ দেন তিনি। করোনার কারণে যেসব কাজ থমকে গেছে সেগুলোতে গতি আনার কথাও জানান সড়কমন্ত্রী। যে কোনো সময় পরিস্থিতির অবনতি কিংবা দ্বিতীয় শুরু হতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। সেক্ষেত্রে করোনা শীঘ্রই চলে যাবে বা চলে যাচ্ছে এমন মনে করার কোনো কারণ নেই। করোনা পরিস্থিতি নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন কোভিড-১৯ জনস্বাস্থ্য বিষয়ক জাতীয় কমিটির সদস্য, চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডক্টর লিয়াকত আলী। স্বাগত অধ্যাপক লিয়াকত আলী। একটু জানতে চাই যে বাংলাদেশে করোনা একটা লম্বা সময় যাবৎ একটা স্থিতিশীল পরিস্থিতির মধ্য দিয়ে আছে বলে মনে হচ্ছে। এই বিষয়টি অন্যান্য দেশে আমরা এরকম দেখিনি। বাংলাদেশের অভিজ্ঞতাটা ভিন্ন কেন? অভিজ্ঞতাটা ভিন্ন, তার কারণ হলো যে আমরা আসলে কোনো ব্যবস্থাপনায় খুব সঠিকভাবে করিনি। আমরা যখন বলেছি ছুটি, তখন ছুটিটাকে ছুটি হিসেবে দেখিয়েছি। আসলে তো ছুটি উদ্দেশ্য ছিল না, ছিল এক ধরনের লকডাউনের এক ধরনের ভ্যারিয়েশন, যে আমরা সেখানে সংক্রমণ কিভাবে প্রতিরোধ করব। কিন্তু তারপরে আরো অনেক সময় গেছে এবং এই বিগত ঈদের সময়ও আমরা ঠিক সেইভাবে ব্যবস্থাপনা করিনি। অন্যদিকে জনগণের মধ্যেও এক ধরনের কিছুটা স্বাস্থ্য সেবা বা টেস্ট ইত্যাদির প্রতি কিছুটা অনীহা তৈরি হয়েছে। সব মিলিয়ে স্বাস্থ্যবিধির প্রতি তোয়াক্কা না করারও একটা অনুভূতি হয়েছে। সেখানে তাহলে আমরা জনগণকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছি। তো সব মিলিয়ে এই জন্য যে ক্লাসিক্যাল যেটাকে বলি পিক তারপরে ফল করবে, সেই ধরনের ক্লাসিক্যাল কোনো চিত্র বাংলাদেশে আমরা পাচ্ছি না।
একই সঙ্গে আমরা দেখছি যে এইটার পরিস্থিতি নিয়ে যেই মূল্যায়নটা অন্তত মন্ত্রী এবং মন্ত্রিসভার বেশ কিছু সদস্য বিভিন্ন সময়ে করছেন, স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এটা আসলে প্রায় চলে গেছে বা খুব দ্রুতই চলে যাবে, সেটার কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা অবশ্য তিনি দিতে পারেননি। আজকেও দেখছি যে সড়ক মন্ত্রী তিনি আশঙ্কা করছেন আবার বাড়তে পারে, যদিও ঈদের মধ্যে এই সড়ক মন্ত্রী বলেছিলেন যে মানে তাদের নেতৃত্বের কারণে করোনা এখন আর নেই বা খুব বেশি অন্যান্য দেশে যতটা পেরেছে এই দেশে ততটা পারেনি। আসলে সব মিলিয়ে যারা নীতি নির্ধারক তারা এইটাকে ঠিক মতো নীতি সহায়তা দিতে পারছেন কিনা যেন বাংলাদেশ দ্রুত করোনা থেকে মুক্তি পেতে পারে। না, এটি দুর্ভাগ্যজনক যে দায়িত্বশীল, বিশেষ করে সরকারের দায়িত্বশীল মহলে এবং নীতি নির্ধারকদের মধ্যে এ ধরনের পরস্পর বিরোধী বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যের কারণে জনগণের মধ্যে অত্যন্ত বিভ্রান্তি তৈরি হয়েছে এবং আরো তৈরি হচ্ছে। আসলে মূল বিষয়টা হলো যে আমাদের যেটাকে বলি আমরা প্লেটু, টেকনিক্যাল ভাষায় যে পিক, সেই প্লেটোতেও কিন্তু ঢেউয়ের মতো আপ ডাউন থাকে, বিভিন্ন সময়ে আপ এন্ড ডাউন থাকে। এখন আপ হওয়ার সম্ভাবনা, কারণ ঈদের যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটার প্রকাশ কিন্তু এখন পাবে। তাহলে এই আপ এন্ড ডাউনটা যেটা হচ্ছে সেটা কিন্তু মনে হবে না যে কোনো সময় একদিনে কিছু কমলো তো কমে গেল, একদিনে কিছু বাড়লো তো বেড়ে গেল। আপনি যেটা বলেছেন সেটাই, যে অনেকটা স্থিতিশীল হয়ে আছে। তবে একটা কথা বলা দরকার যে শুধুমাত্র আরটি-পিসিআর এর পজিটিভ টেস্ট দিয়ে কোনো মতেই কিন্তু এই ধরনের কোনো নির্ভরযোগ্য পরিসংখ্যান সম্ভব না। তার কারণ হচ্ছে আরটি-পিসিআর এর যে টেস্টের যে পজিটিভিটি, এটা কিন্তু খুবই সময়ের সাথে যুক্ত। সংক্রমণের ৮-৯ দিন অথবা যখন উপসর্গ দেখা দেয় তার ৫-৭ দিনের মধ্যে কিন্তু সত্যি বলতে কি আরটি-পিসিআর নেগেটিভ হতে শুরু করে বেশিরভাগ ক্ষেত্রে, খুব বিরল কিছু কেস ছাড়া। যার ফলে এই আরটি-পিসিআর দিয়ে কিন্তু, যদি আমরা শুরুর দিকে যখন দেখেছি যে অনেকেরই অনেক কদিন লেগে গেছে পরীক্ষা হতে, কাজেই সেটার টেস্ট দ্বারা কিন্তু পুরো প্রমাণ পায় না যে সত্যি নেগেটিভ। এছাড়া এই টেস্টগুলোর যে মান নিয়ন্ত্রণ নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, আমরা সবাই জানি যে অন্যান্য মানে নমুনা সংগ্রহ থেকে শুরু করে টেস্টের রেজাল্ট পর্যন্ত এগুলোতেও অনেক ফলস নেগেটিভের সম্ভাবনা থাকে। সুতরাং এটি আরেকটি বিষয়। কিন্তু আসলে যেটা দরকার, অসংখ্য টেস্ট করা, এবং সেই টেস্টের যে পরিমাণ এত কমে গেছে আমাদের, সেই টেস্টের পরিমাণ দিয়ে কখনোই বলা যাবে না সংক্রমণ কেমন। সেজন্য যে সহজ টেস্টগুলো, যেমন অ্যান্টিজেন ভিত্তিক টেস্ট, যেটা সারা দুনিয়াতেই উন্নত দেশ এবং পার্শ্ববর্তী দেশেও চালু হয়ে গেছে, এই টেস্টগুলো আসলে অনেক ব্যাপক হারে সেখানে যতটুকুই ফলস নেগেটিভ সম্ভাবনা থাকুক না কেন একটা ধারণা দিবে। আর এছাড়া আরো একটা বড় বিষয় হচ্ছে উপসর্গহীন এবং অত্যন্ত মৃদু উপসর্গ যারা কখনো টেস্ট করে নাই, সেই ধরনের পরীক্ষাগুলো আসলে, আমরা তো উপসর্গহীন কেস অনেক 40-50% হতে পারে, আমরা জানিও না যে আমাদের উপসর্গহীন কেস কত এবং মৃদু উপসর্গের কেস কত। কাজে অ্যান্টিবডি পরীক্ষা শুরু না করা পর্যন্ত কিন্তু আমরা এগুলো বলতে পারছি না যে আসলে কত জনের আসলে আমাদের হয়েছে এবং এখন আমাদের আসলে সংক্রমণের মাত্রাটা কি। এই জন্য পরিকল্পিত এবং সমন্বিত এবং আন্তঃমন্ত্রণালয়ের সমন্বিত পরিকল্পনা দরকার। অধ্যাপক লিয়াকত আলী, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। করোনা থেকে সেরে ওঠার পরও নানা জটিলতায় ভুগছেন অনেকে, কারো সমস্যা কম, কারো গুরুতর। পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতেও বেশ সময় লেগে যাচ্ছে অনেকের। চিকিৎসকরা বলছেন করোনা থেকে সেরে ওঠার পরও যথেষ্ট সতর্কতা ও শারীরিক যত্ন অপরিহার্য। সাংবাদিক রাজীব সাহার পুরো পরিবারই আক্রান্ত হয় করোনায়। করোনার সঙ্গে যুদ্ধ করে স্বর্গবাসী তার বাবা, স্ত্রী ও মা বোন সহ সবাই সেরে উঠেছেন, তবে এখনো তারা ভুগছেন নানা জটিলতায়। ঘুম আসে না, একটু ঘুমের বড়ি খেয়ে শুই, ওই 10-15 মিনিট ঘুম আসার পরে ঘুম ভেঙে বুকের মধ্যে ধরাস ধরাস করে শব্দ হয়, বুক ধরফর করে। চিকিৎসকরা বলছেন করোনা সংক্রমণ থেকে সেরে ওঠার পরও বেশ কিছু শারীরিক ও মানসিক সমস্যা দেখা দিচ্ছে। কয়েক সপ্তাহ পর্যন্ত থাকতে পারে শ্বাসকষ্ট, সামান্য পরিশ্রমে হাঁপিয়ে ওঠা ও কাশির মতো জটিলতা। খাবারে অরুচি, দুর্বলতা, অবসাদ আর ক্লান্তিও ভর করে শরীর মনে। স্মৃতি হারানো বা ওজন কমার ঘটনাও ঘটছে কারো কারো ক্ষেত্রে। পুষ্টিকর খাবার, দৈনিক বেশি বেশি ডিম দুধ খাওয়া, খাবার স্যালাইনটা খুব ভালো ফল দিচ্ছে। এছাড়া ভিটামিনযুক্ত তরল খাবার যেমন হরলিক্স, মাল্টোবা, ভিটামিন যে খাবারগুলি, এগুলি ডাবের পানিটা উপকার দেয়। এবং আমরা বলছি যে খাবারের যে তরকারিতে যে বাড়তি ঝাল মরিচটা অ্যাভয়েড করে আমরা যেন পুষ্টিকর খাবারটা
খাওয়ার চেষ্টা করি। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর আরও 2 সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের। সঠিক পরিচর্যা ও স্বাস্থ্যবিধি মেনে অধিকাংশ রোগী দ্রুত ফিরেছেন স্বাভাবিক জীবনে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রাণহানি ছাড়ালো 8 লাখ। এর মধ্যে গত 18 দিনেই মারা গেছেন 1 লাখের বেশি মানুষ। বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 2,31 লাখ। এ পর্যন্ত ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন 1,57 লাখের বেশি মানুষ। বর্তমানে করোনায় আক্রান্ত রয়েছেন 66 লাখেরও বেশি মানুষ। গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনে প্রথম শনাক্ত হয় করোনা ভাইরাস। এখন এর ভয়াল থাবা ছড়িয়ে পড়েছে পৃথিবীর প্রায় সব প্রান্তে। প্রথম ধাপের করোনা সংক্রমণে মৃত্যুর সংখ্যা 1 লাখে পৌঁছায় গত 11 এপ্রিল। এর 15 দিনেরও কম সময়ে এ সংখ্যা হয় 2 লাখ। 26 জুন পৌঁছে যায় 5 লাখে। এর পরের 19 দিনে যোগ হয় আরও 1 লাখ। 8 মাসের বেশি সময়ে বিশ্বজুড়ে করোনায় প্রাণ গেছে 8 লাখের বেশি মানুষের, যার মধ্যে গত 18 দিনে মারা গেছে 1 লাখ। আর 36 দিনে প্রাণহানির সংখ্যা 2 লাখেরও বেশি। বিশ্বে করোনায় আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি উত্তর ও লাতিন আমেরিকায়। এই 2 মহাদেশেই মারা গেছে 4.5 লাখ। সংক্রমণ ছড়িয়েছে 1,24 লাখ মানুষের শরীরে। এরপর বেশি মৃত্যু ইউরোপে। মহাদেশটিতে এ পর্যন্ত প্রাণ গেছে 2,04,000-এর বেশি মানুষের। মোট আক্রান্ত ছাড়িয়েছে 33 লাখ। ভাইরাসের উৎপত্তিস্থল হলেও মৃত্যুর দিক থেকে তৃতীয় অবস্থানে এশিয়া। এই অঞ্চলে মোট মৃতের সংখ্যা 1,27,000-এর বেশি। করোনায় আক্রান্ত হয়েছে এই মহাদেশের 61 লাখের বেশি মানুষ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চীনের তৈরি করোনা ভ্যাকসিন সিনোভ্যাককে খুবই সম্ভাবনাময় বলছেন বিজ্ঞানীরা। নিষ্ক্রিয় SARS-CoV-2 ভাইরাস দিয়ে তৈরি ভ্যাকসিনটি প্রথম 2 ধাপে নিরাপদ ও কার্যকর প্রমাণ হয়েছে। চূড়ান্ত ধাপেও আশানুরূপ ফল মিলছে। ভ্যাকসিনের 2 ডোজ দেওয়ার পর 90% বেশি মানুষের দেহে ভাইরাস নিষ্ক্রিয়কারী অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছে বিজ্ঞানীরা। শিগগিরই বড় পরিসরে উৎপাদনে যাওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। উৎপাদনে যাওয়ার সব প্রস্তুতির কথা জানিয়েছে অক্সফোর্ডও। রাশিয়ার ভ্যাকসিনের চূড়ান্ত ধাপে চলছে পরীক্ষা। এবছরেই বাজারে আসছে যুক্তরাষ্ট্রের মডার্না ও জার্মানির বায়োএনটেকের ভ্যাকসিন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এপিবিএনের বরখাস্ত 3 সদস্যকে রিমান্ডে নিয়েছে র্যাব। তারা হলেন এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহ। তারা 3 জনই সিনহা মোহাম্মদ রাশেদ খানকে পুলিশ যেখানে গুলি করে হত্যা করে সেই শামলাপুর চেকপোস্টে দায়িত্বরত ছিলেন। গত 17 আগস্ট এপিবিএনের 3 সদস্যকে ঘটনা সম্পর্কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। পরদিন 18 আগস্ট তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে 7 দিন করে রিমান্ডে নেয় র্যাব। এএসআই শাহজাহান, কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে 18 আগস্ট সাময়িক বরখাস্ত করে এপিবিএন। এদিকে সিনহা হত্যার ঘটনায় টেকনাফের শামলাপুর চেকপোস্ট পরিদর্শন করেছেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরওয়ার। ঘটনার বিস্তারিত জানতে শুক্রবার তদন্ত দলের সাথে ওসি প্রদীপ সহ 3 আসামিকেও নিয়ে যাওয়া হয়। পরে র্যাব কর্মকর্তারা জানান, 2 মিনিটের মধ্যে কিভাবে সিনহাকে গুলি করা হয় তা ভালো করে খতিয়ে দেখা হচ্ছে। আমাদের উদ্দেশ্যটাই একটা, যে আমাদের যে তথ্য প্রমাণ আমরা পাচ্ছি জাস্ট আমরা যাতে করতে পারি, মানে একটা সাথে আরেকটা মিলিয়ে আমরা সঠিক আমরা তথ্য প্রমাণ তথ্য যেটা আছে এটাকে ফাইন্ড আউট করার জন্য আমাদের। রাজশাহী রেলওয়ে অফিসার্স মেস ভবনের সামনে ড্রেনে টাকা পাওয়ার ঘটনা শহরে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ জানায়, সড়ক পরিবহন কার্যালয় থেকে পুরনো কাগজ ড্রেনে ফেলা হয়, সেখান থেকেই টাকা পানিতে ভেসে ওঠে। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল হাসান, ঘটনার বিষয়ে বিস্তারিত কি জানা গেছে আর কি পরিমাণ টাকা পাওয়া গেছে তার কোনো ধারণা আপনারা পেয়েছেন কিনা? আসলে রেলওয়ে অফিসার্স মেসের ড্রেনে যে টাকাগুলো পাওয়া গেছে সেগুলোর পরিমাণ একেবারে সঠিকভাবে না পুলিশ না যাদের কাছ থেকে বা ট্রেনে যে উদ্ধার করেছে সে ধরনের কিছু পাওয়া যায়নি। তবে পুলিশ এবং সড়ক পরিবহন গ্রুপের যারা আছে তারা ধারণা করছে সেইখানে হয়তো 4 থেকে 5,000 টাকা সর্বোচ্চ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি যদি আমি একটু বলি, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের কিছু অব্যবহৃত কাগজপত্র তাদের ছাদের ব্যালকনিতে রাখা ছিল। সেই কাগজগুলো কিন্তু তারা দাবি করছে যে 2010 সালের আগে, 2007-2008 সালের আগের, এবং এই কাগজগুলো পচে অনেকটা বন্ধ হয়ে যাওয়ার কারণে
সকালে পরিবহনের কর্মচারীরা সেগুলো সরাসরি পাশে যে ড্রেনটি আছে অবহেস মেসের সামনে সেখানে ফেলে দেয় এবং এই কাগজগুলোর মধ্যে থেকেই বেলা 1:15টার দিকে কিছু টাকা ড্রেনে ভেসে যেতে দেখে স্থানীয় যারা ওই রাস্তা দিয়ে চলাচল করছিল এবং একজন দেখার পর বিষয়টি আরেকজনের কানে যায় এবং বিষয়টি আশপাশের মধ্যে ছড়িয়ে পড়লো। এখানে অনেক মানুষ সেখানে নেমে পড়ে টাকা নেওয়ার জন্য। আমরা সেখানে দেখেছি যে সেখানে 1,500, 10 টাকা, 20 টাকা, 50 টাকা এমনকি কিছু প্রাইজ বন্ড পাওয়া গেছে। তো আমি কথা বলছি রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মতিউল হক টিটুর সাথে। তিনি জানিয়েছেন যে কাগজগুলো থেকে একেবারেই দুর্গন্ধ হওয়ার কারণে তারা অফিস করতে পারছিলেন, যে কারণে কাগজগুলো ফেলে দিয়েছে। তবে সেখানে টাকাগুলো কিভাবে আসলেন বা কারা রাখলেন এই বিষয়টি তিনি স্পষ্টভাবে কিছু জানাতে পারেননি। তিনি ধারণা করছেন হয়তো তার কোনো কর্মচারী বা সড়ক পরিবহন গ্রুপের কোনো কর্মচারী সেখানে টাকাগুলো রেখেছেন, যার কারণে টাকাগুলো ওখানে হয়তো থেকে গেছে, হয়তো তিনি ভুলে গেছেন বা অব্যবহৃত মালামালের ভিতরে রাখার কারণে টাকাগুলো সে সময় মতো নিতে পারেনি, যে কারণে আজকে পরিষ্কারের পর টাকাগুলো সেখানে পড়ে যায়। এবং এই ঘটনা যখন ছড়িয়ে পড়ে নগর জুড়ে, সেখানে কিন্তু পুলিশও খবর পেয়ে উপস্থিত হয় এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে যখন বিষয়টি সম্পূর্ণ জানতে পারে, সড়ক পরিবহন গ্রুপের নেতাদের সাথে কথা বলেন, তারা বিষয়টি জানান যে তাদের এখানে ছাদে যে কাগজগুলো সেগুলো ফেলার পরেই সেখানে টাকাগুলো পেয়েছে এবং টাকার মূলত উৎস বা কী পরিমাণ টাকা সেইটি না পুলিশ জানাতে পেরেছে না সড়ক পরিবহন গ্রুপের কেউ জানাতে। তবে যেটুকু সার্বিক দিক বা স্থানীয় মানুষের সাথে কথা বলে বা পুলিশের সাথে কথা বলে বা সড়ক পরিবহন গ্রুপের নেতাদের সাথে কথা বলে যেটি জানা গেছে, সেখানে টাকার পরিমাণ হয়তো 4 থেকে 5,000 টাকা হবে। কেননা ওইখানে 500, 1,000 টাকা নোট খুবই কম ছিল, সেখানে 10 টাকা, 20 টাকা, 5 টাকা বা 100 টাকার প্রাইজ বন্ডের সংখ্যায় বেশি ছিল। তো এই টাকার ঘটনা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে যাওয়ার পর তারা যখন বিষয়টি সরজমিনে দেখে বা ঘটনাটি শুনে, তারপরে কিন্তু তারা বিষয়টি নিয়ে তারা আর এগোয়নি, আমরা জানতে পেরেছি পুলিশের সাথে কথা বলে। এবং এই ঘটনা কিন্তু যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, বিষয়টি অনেকে কালো টাকা, কেউ ভয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে ফেলে গেছে, নানা রকম গুঞ্জন ছড়ানো করে নগর জুড়ে বেশ বিষয়টি চাঞ্চল্য সৃষ্টি করে। তবে এই ঘটনার বাস্তবতা আমরা যেটুকু পেয়েছি সবার সাথে কথা বলে, সেক্ষেত্রে যে ওই ময়লার মধ্যে কিছু টাকা সেখানে রাখা ছিল, যেটি ড্রেনে ফেলার পরে হয়তো টাকাগুলো কাগজের ফাঁক থেকে বেরিয়ে পানিতে ভাসছিল। সেখানে স্থানীয় মানুষ বা রিক্সা চালক বা আশপাশে যারা ছিল বিষয়টি জানার পর সবাই থেকে সেখানে খোঁজাখুঁজি করে কিছু টাকা তারা পেয়েছে। রাজশাহী থেকে কথা হচ্ছিল সহকর্মী মাইনুল হাসানের সাথে। রাজধানীর বছিলায় অন্তত 4,000 ফ্ল্যাটে দেওয়া হয়েছে অবৈধ গ্যাস সংযোগ, আর তা থেকে বছরে অন্তত 5 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে একটি চক্র। ভবন মালিকরা হাউজিং সোসাইটির মাধ্যমে সংযোগ নেওয়ার কথা জানালেও অস্বীকার করছে সোসাইটি। তারা বলছে অবৈধ এই সংযোগে জড়িত তিতাসের অসাধু কর্মকর্তারা। বছিলার ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকায় থাকেন লাইজু বেগম। তার রান্নাবান্না চলে তিতাসের গ্যাসে। 975 টাকা বিল দেন বাসা ভাড়ার সাথে। তবে এখানে তিতাসের বৈধ কোনো লাইনই নেই। এখন মিটারে সব জায়গায় গ্যাস হয়, কিন্তু ওনাদের এটা মিটার নাই। আমরা গ্যাসের বিল ওনারা একসাথে আমাদের বাড়ি ভাড়ার সাথে নিয়ে নেয়। এলাকার প্রায় সব বাড়িতেই আছে এই অবৈধ গ্যাস সংযোগ। সবসময় চুলা না জ্বললেও বাড়িওয়ালাকে বিল চুকাতে হয় নিয়মিত। অভিযোগ করলে শুনতে হয় বাড়ি ছাড়ার হুমকি। আমি সিলিন্ডার ইউজ করি, আপনি গ্যাসের বিলটা নিয়েন না। তো উনি বলে যে না, সবারই এরকম লাইন, আপনারও এইভাবেই থাকতে হবে, ভোর 4টায় উঠে রান্না করবেন। তো এরকম কথাবার্তা বলে। তারপরে আমি বলার পরে উনি বলে যে আপনার বাসা পছন্দ না হলে ছেড়ে দেন। এখানকার 1 নম্বর সড়কে হাতে গোনা কয়েকটি বাড়িতে আছে বৈধ সংযোগ। বাকি প্রায় 4,000 ফ্ল্যাটেই অবৈধ সংযোগ। এতে মাসে আয় প্রায় 40 লাখ টাকা। আর সংযোগ নেওয়ার সময় বাড়ির মালিককে গুনতে হয় 14 থেকে 15,000 টাকা। তাহলে এই টাকা যাচ্ছে কোথায়? এ প্রশ্নে ভবন মালিকেরা বলছেন হাউজিং সোসাইটিকেই টাকা দিচ্ছেন তারা। আর পুরো বিষয় নিয়ন্ত্রণ করেন এর সভাপতি মোহাম্মদ আলী সহ কয়েকজন। এখানে কোনো গ্যাসের লাইন নাই, মানে গ্যাসের কোনো পারমিটেড বৈধ কোনো লাইন নাই এখানে। এই বিষয়ে আলোচনা করলে হাউজিং এর যে অফিস আছে ওখানে যান, মোহাম্মদ আলী সাহেব আছে, ওনার সাথে কথা টোটালটা ওনারাই যান। ওদের মাধ্যমে আমরা পাইছি সব প্রত্যেকটা হাউজিং এর মধ্যে কিভাবে বাড়িওয়ালারা সবাই দিয়েছে, আমরা টাকা দিয়েছি। তবে সোসাইটির সভাপতি মোহাম্মদ আলীর দাবি এই কাজে তারা নন, জড়িত তিতাসের এক শ্রেণীর কর্মকর্তা কর্মচারী। এটা মিথ্যা কথা। যদি কাউকে বলতে পারে যে 100 টাকা 3 মাস পরে দেয়, যদি 100 টাকাও কাউকে দিয়ে থাকে, এটা আপনারা প্রমাণ করে দিলে ভালো হবে। কোনো বাড়িওয়ালা বলতে পারবে না যে সোসাইটিতে 100 টাকা দেয়। এ বক্তব্যের সত্যতা যাচাইয়ে ধানমন্ডির 13 নম্বর সড়কে তিতাসের জোন অফিসে ঢুকতেই দেওয়া হয়নি, পাওয়া যায়নি কোনো বক্তব্যও। পরে টেলিফোনে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক জানান অবৈধ এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে শিগগিরই। অভিযোগের প্রমাণ হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। অলরেডি আমি বাটে এলাকার বেশ কয়েকজন অফিসারকে অলরেডি সাসপেন্ড করছি, স্টাফদেরকে কয়েকজন সাসপেন্ড করছি।
এখানে যেটা পাচ্ছি আমরা চেষ্টা করতেছি। ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকার এই অবৈধ গ্যাস সংযোগের কারণে বছরে অন্তত 5 কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কখনো পুলিশ কর্মকর্তা, কখনো মন্ত্রী বা প্রধানমন্ত্রীর উপদেষ্টার আত্মীয়, এমন নানা পরিচয়ে বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন গোলাম মোস্তফা আদর ও তার বাবা গোলাম মোহাম্মদ কালু। বদলির কথা বলে রাজশাহীর পুলিশ সুপারের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে উল্টো করেছেন চাঁদাবাজির মামলা। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার সাবেক কাউন্সিলর মঞ্জু ও রাজীবকে জামিন পাইয়ে দেওয়ার কথা বলে 20 লাখ টাকা নিয়েছেন এই বাবা ছেলে। গোলাম মোস্তফা আদরের সঙ্গে 2018 সালে পরিচয় রাজশাহী রেঞ্জের পুলিশ সুপার বেলায়েত হোসেনের। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি স্বজন পরিচয় দিয়ে বেলায়েতকে পছন্দের জায়গায় বদলি করিয়ে দেওয়ার প্রস্তাব দেয় আদর। এক পর্যায়ে চিকিৎসার জন্য ধার চায় 10 লাখ টাকা। বদলির আশায় 5 লাখ টাকা দিয়েও দেন এসপি। পরে এ টাকা ফেরত চাইলে উল্টো চাঁদাবাজির মামলায় পড়েন তিনি। দেখেন, আমি একজন রানিং এসপি, আমার নামেই সে এরকম ভাবে মামলা দিল, মিডিয়ায় আসলো, তাহলে সাধারণ মানুষ কি অসহায় বেঁচে? সাধারণ মানুষ তো অনেকেই টাকা পাবে। এ ঘটনায় ধানমন্ডি থানায় জিডি করেন বেলায়েত। পুলিশ তদন্তে নামলে একে একে বেরিয়ে আসে বাবা ছেলের প্রতারণার নানা তথ্য। ক্যাসিনো কাণ্ডে গ্রেপ্তার হওয়া সাবেক কাউন্সিলর মইনুল হক মঞ্জু ও তারেকুজ্জামান রাজীবের স্ত্রীর কাছ থেকেও জামিন পাইয়ে দেওয়ার কথা বলে 20 লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। আরে 8 লাখ না 30 লাখ লাগবে, প্রয়োজন বোধে আমরা আপনারে হেল্প করব। আপনি শুধু 15 লাখ দিবেন, তারপর বাকিটা আমরা আপনারে দিব। 2016 সালে বংশাল থানায় কালু ও আদরের নামে আছে হত্যা চেষ্টা মামলা। 2015 সালে উত্তরা থেকে অপহরণের পর নারায়ণগঞ্জে নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আসিফ ইমরানকে হত্যা মামলার প্রধান 2 আসামি তারা। এখন সে মামলার বিচার চলছে। টাকা দেওয়ার কেউ নাই, এটাও একটা কারণ, বা হয়তো ওকে চার্জ করেছে। হ্যাঁ, তখন বারবারই বলছে যে বাপ মাও চলে গেছে হজে। হ্যাঁ, আমরা তো হজে গেছি আগে, কেন তো মাস পিরিয়ডে সে হাইজাক হয়েছে আর কি। তাদের নারায়ণগঞ্জের গ্রামের বাড়িতে গিয়েও পাওয়া যায় প্রতারণার নানা অভিযোগ। কাউকে জমি উদ্ধার, কাউকে আবার ব্যাংকে ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে নিয়েছেন টাকা। পরে 2011 সালে পালিয়ে আসেন ঢাকায়। ব্যাংক ঋণ শোধ না করায় নিলামে বিক্রি হয়েছে তাদের বাড়ি। ডিআইজি নাকি কেমন আত্মীয় স্বজন এরকম বলে টাকা পয়সা নিয়ে এসেছে। আলমগীরের জন্য টাকা দিয়েছিল, ওইখান থেকে আমরা জানি অনেক খারাপ। তবে এসব অভিযোগ অস্বীকার করে আদরের দাবি ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা। 2-4টা দেখাতে বলেন, যদি দেখাতে পারে তো ঠিক আছে, 2-4টা নাই তো তার কাছে এরকম ভিত্তিহীন বক্তব্য তো দিলে হচ্ছে না। হত্যা মামলার আসামি হলেও জামিনে বেরিয়ে নানা প্রতারণা করেছেন তারা। একের পর এক অভিযোগ আসায় পুরো ঘটনায় এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা। আর একটা স্ট্রং নেটওয়ার্ক মেনটেন করেন, সেখানে ভুয়া রিপোর্টার রাখছেন, ট্যাক্সি ক্যাবের ড্রাইভার, আদম ব্যাপারী, জাগা জমির দালাল থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর লোকদেরকে রেখেছে এবং তারা পসিবল যারা টার্গেট হবেন তাদেরকে খোঁজ খবর নিয়ে তাদের বিস্তারিত জেনে জেনে তাদেরকে আঘাত করেন। এ ধরনের ব্যক্তিদের সঙ্গে মেলামেশায় আরও সতর্ক থাকার পরামর্শও দিয়েছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্মাণ ত্রুটিতে কাঙ্ক্ষিত ফল মিলছে না ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়েতে। মাওয়া পর্যন্ত চলাচল করা গাড়ির জন্য আলাদা সার্ভিস লেন না থাকায় মূল সড়কে বাস থামিয়ে চলছে যাত্রী ওঠানামা, লাগছে যানজট। বিশ্বের কোনো এক্সপ্রেসওয়েতে না থাকলেও এখানে আছে সংকীর্ণ বাস বে। সড়ক বিভাজনের ঠিক জায়গায় বসেনি ব্যারিয়ার। পদ্মা সেতু চালু হলে এসব কারণে দুর্ঘটনার ঝুঁকির কথা স্বীকার করছে সড়ক বিভাগও। দেশের প্রথম এক্সপ্রেসওয়ে ঢাকা মাওয়া ভাঙা মহাসড়ক। অসাধারণ নির্মাণশৈলীর 55 কিলোমিটার দীর্ঘ সড়ক মনে করিয়ে দেয় উন্নত বিশ্বের কথা। মার্চে উদ্বোধনের পর থেকেই এর সুফল পাচ্ছে জনগণ। সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে 11,003 কোটি টাকা ব্যয়ে এই সড়ক নির্মাণ করেছে সেনাবাহিনী স্পেশাল ওয়ার্কস অর্গানাইজেশন। তবে সম্পূর্ণ ত্রুটিমুক্ত হয়নি এক্সপ্রেসওয়েটি। মূল সড়কের পাশে স্থানীয় যানবাহনের জন্য সার্ভিস লেন থাকলেও স্বল্প দূরত্বের গাড়ির জন্য রাখা হয়নি কোনো ব্যবস্থা। এতে মূল সড়কে গাড়ি দাঁড়ানোয় লাগছে যানজট। আমাদের স্যার গাড়িগুলো ওখানে পার্কিং করে, কিন্তু সাউন্ড এখন হয় নাই আমাদের এখানে রাখা যাচ্ছে। রাস্তার মাঝখানে তা আমরা উঠে না, আরেকটা গাড়ি যখন তোলে তখন তো আমাদের পিছনে ব্রেক করতেই হয়। কারণ লোকাল গাড়ি ওরা পারাপারি করে গাড়ি চালায়, আমাদের পরিবহনের ভিতর কোনো পারাপারি নেই। কারণ এরা চিন্তা করে যে আমার পিছনের গাড়িটা আমি নিজে আটকে যাত্রী ধরি। সড়ক বিভাজনে স্টিল ও ব্লক ব্যারিয়ার একই লাইনে থাকার কথা থাকলেও তা মানা হয়নি।
চলাচল নির্বিঘ্নে এক্সপ্রেসওয়েতে থাকে না বাসবে, তবে এ সড়কে তা রাখা হয়েছে যাত্রী ছাউনি সহ, যা খুবই সংকীর্ণ। এতে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে স্বীকার করছে সড়ক বিভাগও। যেভাবে বাসগুলো তৈরি করা হচ্ছে, এখানে আপনার বাসগুলো দাঁড়ানো আসলে ওখানে দাঁড়াতে পারবে না, তাদেরকে মূল রাস্তাতেই দাঁড়াতে হবে, কারণ খুব সতর্কভাবে ঢুকতে হবে, সতর্কভাবে বেরোতে হবে। আসলে তো আমাদের দেশের ড্রাইভাররা এইভাবে সতর্কভাবে ঢোকে না, বেরোবে না, তারা খুব শর্টকাট প্যাসেঞ্জার তুলবে, নামাবে, চলে যাবে, এবং সেটা করতে গিয়ে তাদের একটা ব্লক হবে, আর একটা বাস আর একটা লোকাল বাসে দাঁড়াবে পিছনে, আর একটা সামনে গিয়ে ওভারটেক করার চেষ্টা করবে। এই ঘটনাগুলো ঘটবে এবং রিপিটেডলি ঘটবে বলেই কিন্তু এখানে ফিউচারে পদ্মা ব্রিজ চালু হওয়ার পরে যানজটও বাড়তে পারে, আবার অ্যাক্সিডেন্টও হতে পারে। তবে এসব ত্রুটি সংস্কার হচ্ছে না শিগগিরই। আলাদা ডিপিপি করে মন্ত্রণালয়ে যাবে সড়ক বিভাগের প্রস্তাব। তা অনুমোদন পেলে চতুর্থ দফায় বাড়বে নির্মাণ ব্যয়। বিশেষজ্ঞরা বলছেন, পারিপার্শ্বিকতা বিবেচনায় এসব ত্রুটি সংস্কার করতে হবে দ্রুত। এক্সপ্রেসওয়ে করে তার পাশে যদি নির্দিষ্ট জায়গায় নিরাপত্তাটা নিশ্চিত করে বাস বেদ দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে অনির্ধারিত যে বাসগুলি স্টেশনগুলি হওয়ার কথা ছিল, অ্যাটলিস্ট এই বিকল্পটা থাকার ফলে এটা হবে না। এই মহাসড়কটি ব্যবহারে সব যানবাহনকেই দিতে হবে টোল, তবে তা আদায় শুরু হবে পদ্মা সেতু চালুর পর। বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সড়ক হিসেবে পরিচিতি পেয়েছে এই এক্সপ্রেসওয়ে, যার প্রতি কিলোমিটারে ব্যয় হয়েছে 200 কোটি টাকারও বেশি। তবে পদ্মা সেতু খুলে দেওয়ার পর ঢাকা থেকে ফরিদপুরের ভাঙা পর্যন্ত এই মহাসড়ক দিয়ে যেতে সময় লাগবে মাত্র 42 মিনিট। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ভাঙা, ফরিদপুর। টানা বৃষ্টিতে তলিয়ে গেছে রাজধানীর বিভিন্ন সড়ক। চরম ভোগান্তিতে নগরীর নিম্ন আয়ের মানুষ। রাজধানী ছাড়াও দেশের প্রায় অধিকাংশ বিভাগ ও জেলা শহরেও তৈরি হয়েছে জলাবদ্ধতা। পানিতে তলিয়ে বিপর্যস্ত শহরের নিচু এলাকার জনজীবন। সাতক্ষীরার কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়া সহ কয়েকটি পয়েন্টের বেড়িবাঁধ দিয়ে ঢুকে পড়েছে পানি। শুক্রবার সকাল থেকেই থেমে থেমে বৃষ্টি, কখনো গুড়ি গুড়ি, আবার কখনো বা মুষলধারে। রাজধানী সহ দেশের অধিকাংশ অঞ্চলের গত কয়েকদিনের চিত্র এমনই। টানা বৃষ্টির এই বৈরী আবহাওয়ায় অফিসগামী যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। বৃষ্টি থামলেই হঠাৎ করেই রাস্তায় মানুষের ঢলে সৃষ্টি হচ্ছে অসহনীয় যানজট। বৃষ্টিপাতের কারণে নিচু এলাকা তলিয়ে যাওয়ায় ভোগান্তি সেখানে সীমাহীন। সামান্য বৃষ্টি হলে এই রাস্তার পানি সমস্ত চলে যায় কলোনির ভিতরে, ওখানে একটা বন্যার প্রভাবিত হয়। আমাদের এলাকায় মশা কিন্তু থাকে না, পানির কাজটা করে দিলে আমাদের এটা ভালো হবে। রাজধানী ছাড়া দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরেও পানি জমেছে। বরিশালে চতুর্থ দিনের মতো কীর্তনখোলা নদী জোয়ারের সময় সদর রোডও তলিয়ে দিচ্ছে। শহরের নিচু এলাকার ঘরেও পানি ঢুকে পড়েছে। এতে ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে গেছে। পানির চাপের কারণে বিপাকে নদীর তীরের বাসিন্দারা। নদী থেকে খাল পড়লে পানি উঠে যায়, আবার নদীর পানি কমে গেলে পানি নামিয়ে যায়। এই জায়গায় দুইটা মাদ্রাসা, কেউ বেরোতে পারতেছে না, কোনো সব বন্ধ, সব। পানি যদি এটুকু তো একটা কথা ছিল, বাট পানি একদম হাঁটু পর্যন্ত, তো সাফারটা আমাদের অনেক বেশি করতে হয়। টানা বৃষ্টির কারণে নদ নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় উপকূলীয় জেলা বাগেরহাটের নিম্নাঞ্চল নিয়মিত প্লাবিত হচ্ছে। এতে ভেসে গেছে কয়েকশো মাছের ঘের। গত 6 দিনে বাগেরহাটে 1159 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা বৃষ্টি ও অস্বাভাবিক জোয়ারে বেড়িবাঁধ ভেঙে 10 ইউনিয়নের অন্তত 30 গ্রাম প্লাবিত। পানির তোড়ে দ্বীপ জাতীয় উদ্যান থেকে হরিণের দল লোকালয়ে উঠে আসে। এসব এলাকায় অর্ধলক্ষাধিক লোক পানিবন্দী। এদিকে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের উপকূলীয় এলাকার 3টি ইউনিয়নের 50টি গ্রাম প্লাবিত। কপোতাক্ষ নদের কুড়িকাউনিয়া সহ বেশ কয়েকটি পয়েন্টের বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকে প্রতাপনগর ইউনিয়নের 20টি গ্রাম প্লাবিত হয়েছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মুরাদ আহমেদ। মুরাদ, বরিশালের কোন কোন এলাকা পানিতে তলিয়েছে আর পানিবন্দী লোকজনের কি অবস্থা? দেখুন, আজকেও আমরা যদি দেখি কীর্তনখোলার যে পানি রয়েছে সেটি বিপদ সীমানার উপর থেকে প্রবাহিত হয়েছে, তবে গতকাল এবং পরশুকে অনেক কম। আজকে আমরা এখানকার বিপদ সীমা নির্ধারণ হচ্ছে 2.55 মিটার, আর আজকে পানি সর্বোচ্চ রেকর্ড করা হয়েছে 2.75 মিটার। তো আমি এখন দাঁড়িয়ে এই অবস্থায় বরিশাল 20টি এলাকা জোয়ারের পানি উঠেছে। আমি এখন দাঁড়িয়ে আছি বরিশালের যে আমানতগঞ্জ রয়েছে, আমানতগঞ্জের চৌধুরী পাড়া এলাকায়। এই চৌধুরী পাড়া এলাকায় আমি যখন এসেছিলাম তখন হাঁটু পানি পেয়েছি, দ্রুত যদিও। এখন আমি গিয়ে এবং এখানে পানি উঠেছে এবং মানে এরা গত 4 দিন থেকে একটা
অসহনীয় অবস্থার মধ্যে রয়েছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে পানি নেমে যাচ্ছে খুব দ্রুত, কিন্তু যে পরিমাণ পানি এখানে উঠেছে সেটি এই অঞ্চলের মানুষদের জন্য কিন্তু একটা নতুন অভিজ্ঞতা। হ্যাঁ, তো আমরা যেটা মানে বলতে চাই সেটি হচ্ছে যে এই একই অবস্থা আমরা বরিশালের আরো প্রায় 20টি এলাকায় দেখেছি। জোয়ারের পানি যখনই শুরু হয়েছে তখনই এই একই অবস্থা হচ্ছে। 20টি এলাকায় দেখেছি জোয়ারের পানি যখনই শুরু হয়েছে তখনই এই একই অবস্থা হচ্ছে। এখানে যারা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা রয়েছে তারা বলেছেন যে পানির উচ্চতা ধীরে ধীরে কমতে শুরু করেছে এবং অ্যাবসলিউটলি জোয়ারের উপর নির্ভর করে। জোয়ারের উচ্চতা কমে যাওয়ার পর পানি এমনিতে সব জায়গাতে কমে যাবে, পানি এখানে। আজকে পানি সম্পদ প্রতিমন্ত্রী যিনি রয়েছেন কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুক শামীম, তার সাথেও আমাদের কথা হয়েছে। তিনি যেটি বলেছেন যে এইবারের এই মানে পানির উচ্চতা আসলে 1961 সালের পর এই প্রথম প্রায় 49 বছর পর এত পর্যন্ত এত হাই লেভেলে পানি, জোয়ারের পানি উঠে এসেছে। তো তিনি যেটি বলেছেন যে এবারে যে দুর্ভোগটি নগরবাসী রয়েছে সেটিকে তারা দুঃখ প্রকাশ করে বলেছেন যে আগামীতে যাতে যে কোনো জোয়ারে বরিশালে এই অবস্থা সৃষ্টি না হয় সেজন্য সাস্টেইনেবল একটা কিছু তারা করবেন। আসল কথা কি যে বরিশালের আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী 48 ঘন্টা সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে টানা বৃষ্টিতেও বন্যা পরিস্থিতির গুরুতর অবনতির আশঙ্কা নেই। দেশের মধ্যাঞ্চলের নিচু এলাকা ও উপকূলীয় জেলাগুলোতে নদ নদীর পানি বেড়ে যাওয়ায় আগামী 24 ঘন্টা বন্যা পরিস্থিতি বিরাজ করবে, এমন পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তর ও বন্যা সতর্কীকরণ কেন্দ্রের। ভারতের উত্তর প্রদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে মৌসুমি বায়ু সক্রিয় থাকায় বৃষ্টিপাত হচ্ছে দেশজুড়ে। আগামী 48 ঘন্টা সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এরপরেও দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের কথা জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগর যতদিন পর্যন্ত স্থিমিত হয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এই সক্রিয়তা কিন্তু থাকবে। সুতরাং দক্ষিণাঞ্চলে আরও কয়েকদিন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। মানে বর্তমান ধারার তুলনায় কিন্তু সেই বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু কম বেশি কিছুটা হওয়ার সম্ভাবনা আছে। ভারী বৃষ্টির কারণে জোয়ারের সময় উপকূলীয় জেলাগুলো 1 থেকে 2 ফুট উচ্চতায় প্লাবিত হতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ভারী বর্ষণের কারণেও কিন্তু উপকূলীয় এলাকায় কিন্তু বৃষ্টির পানি জমা হচ্ছে। সেই সাথে আছে গত পরশুদিন কিন্তু অমাবস্যা সরে গেছে। এই অমাবস্যার আগে এবং অমাবস্যার পরবর্তীতে কিন্তু জোয়ারের হাইট কিন্তু সর্বোচ্চ থাকে। তো সেই কারণে আমরা গত পরশুদিন থেকেই কিন্তু উপকূলীয় এলাকায় কিন্তু 1 থেকে 3 ফুট স্বাভাবিক জোয়ার অপেক্ষাও কিন্তু অধিক উচ্চতার প্লাবনের কথা আমরা বলেছি। এদিকে দেশের 101টি স্টেশনের মধ্যে 3টি পয়েন্টে পানি সমতল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু পদ্মা নদী গলম দিয়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, সেহেতু আমাদের দেশের মানিকগঞ্জ, রাজবাড়ী এবং ফরিদপুর জেলার কিছু নিম্নাঞ্চলে আমরা বন্যা পরিস্থিতি লক্ষ্য করছি। তো এই বন্যা পরিস্থিতির কোনো গুরুতর অবনতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এই বন্যা পরিস্থিতি আগামী 2 দিন স্থিতিশীল থাকতে পারে দেশের মধ্যাঞ্চলে এবং তারপরে ধীরে ধীরে উন্নতি লক্ষ্য করা যেতে পারে। টানা বৃষ্টিতে বন্যা পরিস্থিতির গুরুতর অবনতির আশঙ্কা দেখছে না বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্র। তবে উপকূলীয় জেলা ও মধ্যাঞ্চলের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিতে পারে। যেহেতু জোয়ার ভাটার প্রভাবটা চান্দ্র পর্যায়কার উপর নির্ভর করে ধীরে ধীরে এটা সরে যাবে, সেহেতু উপকূলীয় অঞ্চলের এই নদ নদীগুলোর পানি সমতল বৃদ্ধি প্রবণতাও কিছুটা কমে আসতে পারে। তবে আগামী 24 ঘন্টা পর্যন্ত উপকূলীয় অঞ্চলে একটা বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে এবং এটা স্থিতিশীল পর্যায়ে থাকতে পারে। চলমান বৃষ্টিতে গঙ্গা, ব্রহ্মপুত্র ও মেঘনা অববাহিকায় বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় এসব অঞ্চলের নদীগুলোতে পানি বৃদ্ধির শঙ্কা নেই বলেও জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। বিপ্রজিৎ চন্দ্র, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিমি, আরও কিছু খবর আছে কিন্তু সেগুলোর আগে জানাবো খেলার খবর। তার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি। 2 বছরেও ফিক্সড ব্যাটিং অর্ডার দিতে পারেননি ম্যাকেনজি, পরামর্শক হওয়ার অপেক্ষায় ম্যাকমিলান। রেকর্ড 6 বার ইউরোপা লিগের শিরোপা সেভিয়ার 5 গোলের রোমাঞ্চে ইন্টার মিলানের স্বপ্নভঙ্গ। দুই বছরের দায়িত্বে নেইল ম্যাকেনজি সফল না ব্যর্থ,
এ প্রশ্ন টাইগার ক্রিকেটে দলীয় পারফরমেন্সে ও তরুণদের পথ দেখানোর কাজে পাস মার্ক পেলেও জাতীয় দলের শক্ত ব্যাটিং লাইন আপ তৈরি করতে পারেনি এই প্রোটিয়া। ওপেনিংয়ের সমস্যার সমাধান হয়নি, পাওয়া যায়নি 7 নম্বরের জন্য তাণ্ডব চালানোর মতো ব্যাটসম্যান, যে চ্যালেঞ্জ থাকবে ম্যাকেঞ্জির সম্ভাব্য উত্তরসূরি ম্যাকমিলানের সামনে। বিদায় নিয়েছে নেইল ম্যাকেঞ্জি। সাফল্য ব্যর্থতার কাঁটা ছেড়াই একটা নাম উঠে আসছে বারবার, লিটন দাস। পরিসংখ্যানও বলছে টাইগার ক্রিকেটের অন্যতম সেরা প্রতিভাকে রক্ষা করেছেন প্রোটিয়া কোচ। 2015 থেকে 2018 3 বছরে লিটনের গড় ছিল 20-এর আশেপাশে, স্ট্রাইক রেট ছিল 90-এর নিচে। তবে ম্যাকেঞ্জি টোটকায় খোলস ছেড়ে বেরিয়েছেন এই ওপেনার। 2019 সালে 105 স্ট্রাইক রেট আর গড় ছিল 32-এর উপর। এবছর টাইগারদের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড করে 3 ম্যাচে করেছেন 311 রান। টপ অর্ডারের পাশাপাশি টেইল এন্ডার থেকেও রান চেয়েছিলেন ম্যাকেঞ্জি, কিন্তু চেষ্টা করেও তাইজুল, রাহি, রুবেলদের মধ্যে পরিবর্তন আনতে পারেননি। তবে তরুণরা ম্যাকেঞ্জির সান্নিধ্যে পেয়েছেন অনেক কিছু। ছোট ছোট কিছু জিনিস উনি আমাকে দেখিয়ে দিয়েছেন, যে কারণে হয়তো আমার ব্যাটিং, আমি ফিল করি আমার ব্যাটিং আরও ইমপ্রুভ করতে পেরেছি আমি। অ্যান্ড খুবই মূল্যবান জিনিস ছিল। উনি প্রত্যেকটা ব্যাটসম্যানদের সাথে গিয়ে গিয়ে কথা বলতো যে তোমার কোনো প্রবলেম হচ্ছে কি না, বা তোমার কোনো কিছু হচ্ছে কি না, হলে আমাকে অবশ্যই জানাবে। 2 বছর সময়কাল কম নয়, ফলে সমালোচনার দিকও আছে। জাতীয় দলের ফিক্সড ব্যাটিং অর্ডার তৈরি করতে পারেননি প্রোটিয়া কোচ। দীর্ঘদিনের সমস্যাগুলো সমস্যায় রয়ে গেছে, সম্মুখে ধারাবাহিক করতে পারেননি। ওপেনিংয়ে তামিমের স্থায়ী সঙ্গী খুঁজে পাওয়া যায়নি, আর সাকিব ছাড়া 3 নম্বর জায়গাটাও নড়বড়ে। আমরা দেখছি যে বাংলাদেশ টিমের ওপেনার তামিমের সাথে এখন আমরা কাউকে ফিক্স করতে পারছি না। সো আর আরেকটা যেটা ইম্পর্টেন্ট জায়গা সেটা হচ্ছে নম্বর 7, আমরা যে জায়গাটা, ওই জায়গাটাও এখনও খুব ভালো কিছু অলরাউন্ডার এখনও সেট করতে পারছি না। সো আমরা যেই কোচ আসুক না কেন, আমাদের আসলে এই দুটো জায়গা নিয়ে আমাদের এখন খুবই ইম্পর্টেন্স। নতুন ব্যাটিং কোচের দৌড়ে এগিয়ে আছেন নিউজিল্যান্ডের ক্রেগ ম্যাকমিলান। সমস্যার সমাধানে তাকে তৈরি করতে হবে মুশফিক, তামিম, সাকিবদের ব্যাকআপ। সেক্ষেত্রে সাবেক এই ব্যাটসম্যানের পরামর্শ কাজে লাগাতে হবে বিশ্বকাপ জয়ী যুব তারকাদের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রুদ্ধশ্বাস ফাইনালে ইন্টার মিলানকে হারিয়ে রেকর্ড 6ঠবারের মতো ইউরোপা লিগের শিরোপা জিতল সেভিয়া। মাত্র 14 বছরের মধ্যে এ অনন্য কৃতিত্ব গড়ল স্প্যানিশ দলটি। শিরোপা লড়াইয়ে ইতালিয়ান জায়ান্ট ইন্টারকে 3-2 ব্যবধানে হারায় সেভিয়া। মৌসুম জুড়ে সাফল্যের নায়ক লুকাকুর আত্মঘাতী গোলে ইউএফার শিরোপা জয়ের স্বপ্ন ধূলিসাৎ হয় ইন্টারের। আবারও ইউরোপা লিগের রাজা সেভিয়া। 2014 থেকে 2016 পর্যন্ত টানা চ্যাম্পিয়ন। হ্যাট্রিক ট্রফি জয়ের পর মাঝে বিরতি পড়ে। 2020 সালে এসে রেকর্ড 6ষ্ঠ ইউরোপা লিগ শিরোপা জিতল সেভিয়া। 6 বার ফাইনাল খেলে শতভাগ জয়ের রেকর্ড স্প্যানিশ ক্লাবটির। অন্যদিকে ইউএফা ট্রফি জয়ের জন্য 10 বছরের অপেক্ষা আরও বাড়ল ইন্টার মিলানের। ফাইনালের প্রথমার্ধ জমজমাট, এক পক্ষ গোল করেছে তো আরেক পক্ষ শোধ দিয়ে গেছে। 2-2 সমতার প্রথমার্ধে প্রথম গোল ইন্টারের। কাউন্টার অ্যাটাকে লুকাকুকে আটকাতে ডি বক্সে ভুল সেভিয়ার। স্পট কিকে স্পট অন লুকাকু, তাতে ইন্টারের ডেবু সিজনে ব্রাজিলিয়ান সেন্সেশন রোনালদোর 34 গোলের রেকর্ড স্পর্শ করেন। পরের 3 গোল সেট পিস থেকে। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি সেভিয়া। নাভাসের অ্যাসিস্টে ডিয়ং এর নিখুঁত হেডার 1-1 স্কোর লাইন। 33 মিনিটে আবার সেভিয়া এগিয়েছে। জোড়া পূর্ণ করেন ডিয়ং, এবারে জোগান ভানেগার। বিরতির আগে গোল শোধ দিয়েছে ইন্টার ডিফেন্ডার গডিন। এরিয়াল বলে বরাবরই দারুণ এই উরুগুয়ানের হেডার জাল খুঁজে নেয়। দ্বিতীয়ার্ধেও ছিল চরম নাটকীয়তা। 65 মিনিটে গোলের সহজতম সুযোগ মিস করেন লুকাকু। নাটকীয়তার 16 কলা পূর্ণ হয় 74 মিনিটে। ডিয়েগো কার্লোসের ব্যাক ভলি লুকাকুর পায়ে লেগে জাল খুঁজে নেয়। মৌসুম জুড়ে যে লুকাকু ইন্টারকে গোল উৎসবে ভাসিয়েছেন, তার আত্মঘাতী গোলেই ম্যাচ খুইয়ে বসে নেরাজ্জুরিরা। অন্যদিকে আসরের কোয়ার্টার, সেমি ও ফাইনাল সহ টানা 3 ম্যাচে ফাউল করে প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দেয়া কার্লোস জয়সূচক গোল করে ভিলেন থেকে হিরো বনে যান। 2018 বিশ্বকাপের অল্প কিছুদিন আগে স্পেনের কোচের দায়িত্ব থেকে বরখাস্ত হন হুলেন লোপিতেগুই। রিয়াল মাদ্রিদের ম্যানেজার হয়ে টিকতে পেরেছিলেন মাত্র 4 মাস, কিন্তু দমে যাননি স্প্যানিশ ম্যানেজার। সেভিয়ার দায়িত্ব নিয়ে নিজের প্রথম ট্রফি জিতলেন, এবং তা বড় মঞ্চে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
শিরোপা জয়ের আনন্দে ভাসছে সেভিয়ার খেলোয়াড় আর সমর্থকরা। রেকর্ড ষষ্ঠ শিরোপা জিতে টিম হোটেলে ফিরতেই করোনা সংক্রমণ উপেক্ষা তাদের সাথে আনন্দ উল্লাসে মাততে হাজির হন হাজার হাজার সমর্থক। মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে বিজয়ী খেলোয়াড়দের সঙ্গে সেলফি তুলতে রীতিমতো হুড়োহুড়ি লাগে। আনন্দের এই ক্ষণে করোনার সংখ্যা মাথাতেই ছিল না তাদের। শিরোপা উঁচিয়ে ক্লাবে ঢোকেন ফরওয়ার্ড লুকাস ওকাম্পোস। গত রাতে ইন্টার মিলানের বিপক্ষে পিছিয়ে পড়েও ৩-২ গোলে জয়ে ইউরোপা কাপ জেতে সেভিয়া। রুদ্ধশ্বাস ম্যাচের প্রতীক্ষা, শক্তি আর গতির নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এবার দুই ইউরোপিয়ান ক্লাব। লড়াইটা ফ্রেঞ্চ জায়ান্ট পিএসজির সঙ্গে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের। ফাইনাল শুরু হবে কাল রাত ১টায়। বায়ার্নের হাই লাইন অ্যাটাক রুখে দেওয়ার চ্যালেঞ্জ পিএসজির। অন্যদিকে নেইমার এমবাপেও ত্রাস ছড়াবে বায়ার্ন শিবিরে। কোন দল জিততে যাচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ? প্রথমবার ফাইনালে ওঠা পিএসজি নাকি 5 বারের শিরোপা জয়ী বায়ার্ন মিউনিখ? সার্বিক পরিসংখ্যান কিংবা সাম্প্রতিক পারফরমেন্স এগিয়ে রাখছে বায়ার্নকে। চলতি আসরে 10 ম্যাচ খেলে 8 জয় পিএসজি। অন্যদিকে টানা 10 ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগে অনন্য রেকর্ড করেছে বায়ার্ন। এবার আসুন গোল সংখ্যায়, সেখানেও ঢের এগিয়ে জার্মান জায়ান্টরা। পিএসজির 25 গোলের বিপরীতে বায়ার্নের গোল 42। দু দলের ম্যানেজারই জার্মান। ম্যানেজারিয়াল ক্যারিয়ারের অভিজ্ঞতায় অবশ্য পিএসজি বস থমাস টুখেলে গিয়ে তার হাত ধরেই প্রথমবার শিরোপার এত কাছে পিএসজি। অন্যদিকে 9 মাসের কোচিংয়ে যে স্বতঃস্ফূর্ত ছাপ রেখেছেন হান্সি ফ্লিক, তার প্রকাশ বায়ার্নের খেলায়। ফ্লিকের হাইলাইন মেথডে 7 বছর পর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বায়ার্ন। চলতি আসরে বায়ার্নের 42টি গোলই এসেছে হাইলাইন অ্যাটাকে। অ্যাটাকের সময় ওদের ব্যাকফোর সামনে চলে আসে, আর তখন আক্রমণে বায়ার্ন ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি ওরা ডিফেন্সে ফিরতে দেরি করে, গোল হজম করে বসতে পারে। নেইমার এমবাপ্পেও গতিতে সেরা। নামের ভারে নেইমার এমবাপ্পেরা লেভানদস্কি বা গিনাব্রির চেয়ে এগিয়ে, কিন্তু বায়ার্ন খেলে দল হিসাবে। তারপরও আলাদাভাবে লেভানদস্কির কথা বলতে হবে। 15 গোলের মালিক এক আসরে রোনালদোর সর্বোচ্চ 17 গোলকে হুমকিতে রেখেছেন। অন্যদিকে নেইমার এমবাপ্পে ডি মারিয়ার সম্মিলিত গোল সংখ্যা 11। নেইমার ও ডি মারিয়ার 3টি করে, এমবাপ্পের 5টি। নেইমারের প্লে মেকিং রোল প্রশংসিত হচ্ছে। 4টি অ্যাসিস্ট করেছেন বটে, তবে সেখানেও নেইমারকে ছাড়িয়ে গেছেন লেভানদস্কি। বায়ার্ন ফরওয়ার্ডের অ্যাসিস্ট সংখ্যা 6টি। সবাই বলছে নেইমার ভালো খেলছে, কিন্তু শেষ 2 ম্যাচে সে অবিশ্বাস্য 4টি মিস করেছে। বায়ার্ন সব দিক থেকে দুর্দান্ত। পিএসজির জন্য কঠিন হবে এই বায়ার্নকে ঠেকানো। বিশ্বমানের বেশ কজন ফুটবলার আছে তুখেলের দলে, যারা বড় মঞ্চে জ্বলে ওঠার সামর্থ্য রাখে। বায়ার্নের কেবল প্রতিপক্ষ শিবিরে আঘাত হানার ছক কষলেই হবে না, পিএসজির আঘাত রুখে দেওয়ার শক্ত পরিকল্পনাও থাকতে হবে। ফুটবল বিশ্বে মেসি রোনালদোর পরের নামটি নেইমার। পূর্বসূরি দুজন এবার ব্যর্থ। তাদের দল ইউভেন্টাস আর বার্সেলোনা শিরোপার ধারে কাছেও আসতে পারেনি এবার। এখন পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতলে হয়তো শুরু হবে নেইমারের রাজত্ব। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরে। চলে যাব অন্যান্য প্রসঙ্গে। গত 8 মাসে কখনো হীরকখচিত, কখনো আবার স্বর্ণের মাস্ক দেখেছে বিশ্ববাসী। তবে এবার বাজারে এলো স্মার্ট মাস্ক, নাম সি ফেস মাস্ক। এটি তৈরি হয়েছে সামাজিক দূরত্ব মেনে যোগাযোগের জন্য। নিয়ন্ত্রণ করা যায় অ্যাপ দিয়ে। দূর থেকে শব্দ রেকর্ড করে নানা ভাষায় অনুবাদও করতে পারে এটি। $40 কেনা যাবে এই মাস্ক। এ নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষ অংশে। আগামী বছর মার্চের মধ্যেই কার্যকর হবে সংশোধিত দেউলিয়া বিষয়ক আইন, যা সহজে ব্যবসা সূচকে অবস্থান 2 অঙ্কের ঘরে আনতে ভূমিকা রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। বিদেশি বিনিয়োগেও বাড়বে এতে। সকালে ঢাকা চেম্বারের অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বিনিয়োগ টানতে বেশ কিছু প্রতিবন্ধকতা দূর করার উপর জোর দেওয়া হয় ঢাকা চেম্বারের আলোচনায়। গত বছর বিশ্বব্যাংকের ডুইং বিজনেস সূচকে 8 ধাপ এগিয়ে 190 দেশের মধ্যে 168তম অবস্থানে উঠে আসে বাংলাদেশ। এরপরও সার্কভুক্ত দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতায় বাংলাদেশ এখনও অনেক পিছিয়ে।
গত বছরের মূল্যায়ন অনুযায়ী সহজে ব্যবসা সূচকের 10টি মাপকাঠির মধ্যে 6টিতে উন্নতি হয়েছে, তবে অবনতি হয়েছে দেউলিয়া হওয়া ব্যবসার উন্নয়ন ঘটানোর ক্ষেত্রে। শনিবার ঢাকা চেম্বারের ওয়েবিনারে উঠে আসে সহজে সূচকের প্রসঙ্গ। এতে বলা হয় ব্যবসা সূচকের উন্নতির সঙ্গে সঙ্গে বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। করোনা পরিস্থিতির মধ্যেও যুক্তরাষ্ট্র, জাপান সহ বেশ কিছু দেশ বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। এই পরিস্থিতিতে বিনিয়োগ টানতে বেশ কিছু প্রতিবন্ধকতা দূর করার উপর জোর দেওয়া হয়। বিশ্বব্যাংকের ব্যবসার সহজীকরণ সূচকে বাংলাদেশ উন্নতি করেছে, কিন্তু বেসরকারি বিনিয়োগে প্রাতিষ্ঠানিক সক্ষমতা, অবকাঠামো ও প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছে। সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে যেগুলোর উন্নতি করতে হবে। দেশে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন হয়েছে, কিন্তু এখনো দুর্বল অবকাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতি সরাসরি বিনিয়োগ আকর্ষণকে বাধাগ্রস্ত করছে, যেগুলো দূর করে অবকাঠামো উন্নয়ন করতে হবে। বিশেষ করে বন্দরের উন্নয়নের বিকল্প নেই। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, বিডের ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে উদ্যোক্তারা সহজে ব্যবসা শুরু করতে পারছেন। কমে আসছে দুর্নীতি, যা সহজে ব্যবসা সূচকের উন্নতিতে ভূমিকা রাখবে। ব্যবসা সহজীকরণ সূচকে উন্নতির কাজ এগিয়ে চলছে। ওয়ান স্টপ সার্ভিসে সরাসরি উপস্থিত না হয়ে অনেক কাজ করতে পারছেন ব্যবসায়ীরা, এতে দুর্নীতিও কমেছে। এছাড়া আগামী বছর মার্চে সংশোধিত দেউলিয়া বিষয়ক আইন কার্যকর হবে, যা ব্যবসা সহজীকরণ সূচক 2 অঙ্কের ঘরে আনতে ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জানান, বিনিয়োগকারীদের জন্য কর হারও ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছে সরকার, যা সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণে ভিয়েতনাম সহ অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াবে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিন্ন ধরনের মাস্ক বাজারে এনেছে জাপানের একটি প্রযুক্তি ভিত্তিক প্রতিষ্ঠান। ভাইরাস রোধের পাশাপাশি মানুষের কথাকে কয়েক ভাষায় অনুবাদ করতে সক্ষম সি ফেস নামের এই স্মার্ট মাস্কটি। প্রতিষ্ঠানটির দাবি, এটি পৃথিবীর প্রথম ডিজিটাল মাস্ক যা নিয়ন্ত্রণ করা যাবে স্মার্টফোন দিয়ে। 2020 সালের মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষঙ্গে পরিণত হয়েছে ফেস মাস্ক। করোনাকালের এই 8 মাসে কখনো হীরা, আবার কখনো স্বর্ণখচিত সহ নানা ধরনের ফেস মাস্ক দেখেছে বিশ্ব। এবার বাজারে এসেছে স্মার্ট মাস্ক, যার নাম দেয়া হয়েছে সি ফেস মাস্ক। প্লাস্টিক দিয়ে তৈরি এই স্মার্ট মাস্কটি মূলত তৈরি করা হয়েছে করোনায় সামাজিক দূরত্ব মেনে যোগাযোগ করার জন্য, যা নিয়ন্ত্রণ করা যায় স্মার্টফোনের একটি অ্যাপ দিয়ে। আবিষ্কারক প্রতিষ্ঠানের দাবি, দূর থেকে কথা রেকর্ড করে বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারে এটি। মুখোশটি 10 মিটার দূর থেকে স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম এবং ব্যবহারকারী ও অন্যের কথা রেকর্ড করে তা বিভিন্ন ভাষায় অনুবাদ করতে পারে। এরপর ওই কথাগুলো স্মার্টফোনের নির্দিষ্ট অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর কাছে লেখা আকারে পৌঁছে যায়। এর প্রতিষ্ঠানটির দাবি, ভাষাগত সহায়তা পাশাপাশি করোনায় সামাজিক দূরত্ব মেনে যোগাযোগ করতে সহায়তা করবে এই মাস্ক। এটির কারণে মানুষের কাছে না গিয়েও খুব সহজে কথা বলতে পারবে মানুষ। এখন সবাই সামাজিক দূরত্ব মেনে চলাফেরা করে। অনেক সময় দূরত্ব বেশি হওয়ার কারণে একে অপরের কথা শুনতে অসুবিধা হয়। এই সকল পরিস্থিতিতে এই মাস্ক অনেকটাই সহায়তা করবে। বাজারে আসার পর থেকে ব্যাপকভাবে সাড়া ফেলেছে সি মাস্ক। শুধু জাপানেই এটির জন্য এ পর্যন্ত 1000 মাস্কের প্রি অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। এছাড়াও বিশ্বজুড়ে এটি পেতে আগ্রহ জানিয়েছে 1.5 লাখ মানুষ। অনুবাদের অ্যাপ্লিকেশনটির জন্য গ্রাহকদের প্রতি মাসে গুনতে হবে $10। বর্তমানে মাস্কটির মূল্য $40 লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল আজকের রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।